সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও। ইতিহাস এবং ঐতিহাসিক নিদর্শনের খোঁজে আজ আমরা হাজির হয়েছি সপ্তদশ শতাব্দীর নির্মিত নাটোরের রাজবাড়িতে। আজকের ভিডিওতে আমরা নাটোর রাজবাড়ির ভ্রমণ গাইডলাইনের পাশাপাশি তথ্যমূলক সংক্ষিপ্ত ইতিহাস এবং কিভাবে এই স্থানটি ঘুরে দেখলে উপভোগ করতে পারবেন তারই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গা থেকেই ট্রেন এবং বাস উভয় যোগে নাটোর জেলায় আসা যায়, আর নাটোর শহরের কেন্দ্রস্থল মাদ্রাসা মোড় থেকে সামান্য দূরেই নাটোরের রাজবাড়ির অবস্থান। সুতরাং নাটোর শহর থেকে মাত্র 20 থেকে 30 টাকা ভাড়া করে অটোরিকশা বা টোটোতে করে খুব সহজেই পৌঁছাতে পারবেন নাটোরের রাজবাড়িতে। এই স্থানে পৌঁছে আপনার প্রথমে বেশ কিছু নির্দেশনা এবং তথ্যমূলক বোর্ড সহ পার্ক অফিস, গার্ড অফিস, টিকিট কাউন্টার সহ রাজবাড়ির প্রবেশের মূল ফটক দেখতে পাবেন। জেনে রাখা ভালো যে এই পর্যটন কেন্দ্রটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সেই সঙ্গে আপনারা এই স্থানে বনভোজন বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন, তবে তার জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকার বিনিময়ে এক সময়কার বিখ্যাত এবং সুখ্যাতি সম্পন্ন রানী ভবানীর এই রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন। ভেতরে প্রবেশ করা মাত্র আমার মনের ভেতরে ইতিহাসের রাজা মহারাজার প্রতিচ্ছবি ভেসে উঠল। মূল ফটক দিয়ে প্রবেশের শুরুতেই হাতের বামে দেখতে পেলাম অসাধারণ ফুল বাগিচা, আর ডান পাশে ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশ, শান বাঁধানো ঘাট সহ একটি বিশাল জলাকার। এই পুকুরটির নাম জলটুঙ্গি। মিষ্টি কোকিলের ডাক শুনে আরেকটু সামনে এগুতেই বাম পাশে চোখে পড়বে এক অপূর্ব স্থাপত্যশৈলী নিদর্শন, তারকেশ্বর শিব মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করে বিশাল বিশাল গাছপালা, সুসজ্জিত কারুকাজ সম্বলিত ভাস্কর্য এবং আরেকটি শান বাঁধানো ঘাটসহ বিশাল দিঘি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এই মন্দিরটি মূলত শিব মন্দির হলেও এখানে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি সহ 3 মাথা ও 5 মাথাওয়ালা কালনাগিনীর প্রতিমা। এই মন্দিরটি প্রত্নকীর্তির উজ্জ্বল নিদর্শন রূপে এখনও দৃষ্টি আকর্ষণ করে। আরও একটি বিষয় উল্লেখ করে রাখি যে এই রাজবাড়ি প্রাঙ্গণে বেশ কয়েকটি মন্দির রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি মন্দির হচ্ছে এই তারকেশ্বর মন্দির, শ্যাম মন্দির ও আনন্দময়ী কালীবাড়ি মন্দির। এই বিশাল রাজবাড়িতে মোট 7টি বড় বড় দিঘি রয়েছে, যা এই রাজবাড়িকে আরও বেশি সুন্দর ও সুরক্ষিত করেছে। বন্ধুরা, অনেকের মতভেদ থাকলেও নাটোরের এই রাজবাড়ি 1706 সাল থেকে 1710 সালের মধ্যেই নির্মিত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। রাজবাড়ির মোট আয়তন 120 একর, ছোট বড় মিলিয়ে মোট 8টি ভবন রয়েছে। এই রাজবাড়িটি মূলত 2টি আলাদা ভাগে বিভক্ত, একটি হচ্ছে বড় তরফ এবং অন্যটি হচ্ছে ছোট তরফ নামে অভিহিত। এই পুরো রাজবাড়ি জুড়ে উল্লেখযোগ্য বড় তরফের প্রাসাদ সঙ্গে ছোট তরফ প্রাসাদও রয়েছে। এর সঙ্গে রয়েছে রানী ভবন, গেস্ট হাউস, মধুরানী ভবন, কর্মচারী ভবন, গার্ড হাউস, বৈঠকখানা ইত্যাদি। এছাড়াও প্রাচীন কুয়া, প্রাকৃতিক ছায়া শীতল পরিবেশ, লিচু বাগান, বহুল পরিচিত ধাতব সিঁড়ি, রানী ভবানী মুক্ত মঞ্চ, বাচ্চাদের খেলার স্থান, পুরনো আমলের গোল রাউন্ড দোলনা, কফি হাউস, অস্থায়ী খাবারের দোকান সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য সুন্দর ছাউনি সহ বসার স্থান রয়েছে। রানী ভবানী স্মৃতি বিজড়িত নাটোরের এই রাজবাড়িতে পরতে পরতে ছড়িয়ে রয়েছে অসংখ্য অজানা ইতিহাস। বাংলার প্রথম রানী জমিদার ছিলেন এই রানী ভবানী, যিনি দীর্ঘ 4 দশক সফলতার সাথে জমিদারি পরিচালনা করেছেন এই রাজবাড়ি থেকেই। যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, এমনকি ভারতের মালদা, বীরভূম হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত প্রায় অর্ধেক বাংলায় শাসন করেছেন, যার ফলে তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হয়। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনার বানগাছের জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হয়। দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এইভাবে নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে, মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দপ্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে রানী ভবানীর রাজত্বকালে তার দায়িত্ব পান কাজের মাধ্যমে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়। রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর বড় তরফ ও ছোট তরফ নামে 2টি আলাদা জমিদারি উত্থান ঘটে। আমরা যখন ছোট তরফের সামনে পৌঁছাবো, ঠিক তার আগে চোখে পড়ল আরো বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত প্রাচীন স্থাপনা। উল্লেখযোগ্য হানি কুইন ভবনটি পার হয়ে গিয়ে পড়বে রানী ভবানী মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চের পাশেই পড়ে থাকা কাঠগোলাপ দেখে আমি নিজেই মুগ্ধ। ফুলগুলো যেন রাজবাড়ির উষ্ণতার ছোঁয়া।
প্রাচীন অন্ধকারচ্ছন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা, বন্দিশালা, নিস্তব্ধ ভবন আর প্রাচীন ইন্দিরা দেখে আমরা এখন ছোট তরফের সামনে। ছোট তরফ ছিল জমিদারির দ্বিতীয় অংশ, যা ছোট ছেলে শিবনাথ রায়ের জমিদারির অন্তর্গত ছিল। এই ছোট তরফের শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ, যিনি 1897 থেকে 1955 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। ছোট তরফটি নাটোর জমিদার বাড়ির মোট জমির পরিমাণের প্রায় 37.20 একরের অন্তর্ভুক্ত। ছোট তরফের প্রাসাদটি নান্দনিক কারুকার্য, অসাধারণ সুন্দর দরজা, জানালার ডিজাইন আভিজাত্যের ছোঁয়াকে মনে করিয়ে দেয়। একতলা এই ভবনটি রাজবাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই স্থাপত্য আজও পর্যটকদের আকর্ষণ করে। ছোট তরফের সৌন্দর্য মুগ্ধ হয়ে এবার বড় তরফের কথা ভাবতে ভাবতে সামনে এগুতে 3 দিক বিশাল স্থাপনা সহ একটি বিশাল সবুজ ঘাস বেষ্টিত খোলা মাঠে পৌঁছায়, যেখানে প্রথমেই আমাদের নজরে আসে নাটোরের বড় তরফের রাজপ্রাসাদ। অন্য প্রান্তে রয়েছে বৈঠকখানা, আর তার পাশে রয়েছে শ্যামসুন্দর মন্দির, দুর্গা মন্দির, মালখানা, গার্ড হাউস সহ আরও বেশ কিছু স্থপতি, এবং অন্য এক পাশে রয়েছে বিশাল দিঘি। নাটোর রাজবাড়ির বড় তরফ তার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। বড় তরফের এই প্রাসাদটি নাটোরের রাজবাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যা রানী ভবানীর স্মৃতি বহন করে। প্রাসাদটির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকাজ সম্বলিত বিশাল ফটক। ফটকের দুই পাশে 2 পিলার, মাঝে নিখুঁত সুন্দর কারুকাজ আর মাথার উপর ত্রিকোণ ভিত্তিক ডিজাইন এই প্রাসাদকে দিয়েছে ভিন্ন মাত্রার আভিজাত্য। আমরা এই প্রাসাদটির চারিদিকে ঘুরে দেখেছিলাম। প্রাসাদের দেয়ালের কারুকাজ, প্রাসাদের ডিজাইন, দরজা, জানালার এবং ভেতরের কারুকাজ সত্যি আমাদের অনেকটাই মুগ্ধ করেছিল। বড় তরফ ছিল জমিদারির প্রধান অংশ। এটি নাটোর রাজবংশের প্রধান জমিদারির একটি অংশ ছিল। বড় ছেলে বিশ্বনাথ রায়ের জমিদারির অন্তর্গত ছিল এই বড় তরফ। এই বড় তরফ প্রাসাদটি রানী ভবানীর আবাসস্থল বা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। এই প্রাসাদটি যত দেখেছি ততই অতীতের সেই ভাবনায় নিজেকে হারিয়ে ফেলেছি। অসাধারণ সৌন্দর্য আর অজানা নানান ইতিহাস জড়িয়ে রয়েছে এই স্থাপনা জুড়ে। আপনারা যেই পাশ থেকে এই প্রাসাদটি দেখুন না কেন, এই প্রাসাদের সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবেই, সঙ্গে আভিজাত্যর অনুভূতি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। ইতিহাস বলে বড় তরফ প্রাসাদটি রানী ভবানীর আবাসস্থল হলেও রানী ভবানী এই প্রাসাদে বাস করতেন না। তার জন্য এই প্রাসাদের পশ্চিম পাশে ছিল আলাদা রানী মহল। ভিডিওতে এখন যে প্রায় সম্পূর্ণ ধ্বংস ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটাই ছিল রানীমহল। রানীমহলের জীর্ণ ভবনগুলো আজও খুব নাজুক অবস্থায় পড়ে আছে। এই মহলের পাশেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে সিঁড়ি বাঁধানো পুকুর ঘাট, যেখানে রানী ভবানী স্নান করতেন। এই মহলের পাশে আরও রয়েছে চতুষ্কোণ মন্দির। রানী মহলের সঙ্গেই এই মন্দিরটি ছিল, তাই আমার ধারণা রানী ভবানী সহ রাজ পরিবারের সকলেই পূজা দিতে আসতেন এই মন্দিরে। এভাবে আমরা রাজবাড়ির প্রাসাদের পাশে পুকুর ও দিঘি ও সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেছিলাম। পুরো রাজবাড়ি জুড়ে সুসজ্জিত নির্দেশনা বোর্ড সম্বন্ধিত তথ্যফলক দেওয়া আছে। এই নোটিশ বোর্ডগুলোতে ভবনের নাম, সতর্কতা বাণী, চলাচলের নিয়ম, ব্যবহারবিধি, নিরাপত্তা সম্বলিত তথ্য এবং রাজবাড়ির ইতিহাস সম্বলিত তথ্য প্রদান করেছে। এই পদ্ধতি সম্পূর্ণ স্থানটি ঘুরে দেখার জন্য ভীষণ কার্যকরী। আপনার উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এই রাজবাড়িতে অবস্থিত প্রায় সবকটি স্থাপনাই সবসময় তালাবদ্ধ থাকে। তবে বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষে আভ্যন্তরীণ ইতিহাসের ছোঁয়া অনুভূতি নেবার সুযোগও রয়েছে। সুবিশাল এই প্রান্তর জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত স্থাপনা দেখে মুগ্ধ হই। এছাড়াও সংযুক্ত ধাতব সিঁড়ি সহ প্রায় সবকিছুই উপভোগ করি। আপনারা যখন এই রাজবাড়ির ভেতরে ধ্বংসপ্রাপ্ত ভবন, সৌন্দর্যময় মূল ভবন, নিস্তব্ধ পরিত্যক্ত প্রান্তর, সবুজ শ্যামল ভরা প্রকৃতি, দিঘির নীল ও কালো জলের প্রবাহ আর হৃদয় শিহরণ জাগানো নীরবতা আপনাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। আর আপনিও এই সব কিছুর উপর ক্রাশ খেয়ে মনের অজান্তেই হারিয়ে যাবেন অজানা এই কল্পনার রাজত্বে। নাটোরের এই সুবিশাল রাজবাড়ির প্রাঙ্গণ পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে চড়েও ঘুরে বেড়াতে পারবেন, আর ঘোড়ার গাড়িওয়ালার কাছ থেকে রাজবাড়ি সম্পর্কিত ইতিহাসের গল্প জানতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এইখানে বেড়াতে আসলে অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন, কারণ এই রাজবাড়িটি অনেকটাই বড় এবং আকর্ষণীয়। তাই ঘুরে দেখতে দেখতে কখন সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল আসবে আপনারা বুঝতেও পারবেন না। আমরাও সারাদিন ঘোরাঘুরি করে নাটোর রাজবাড়ির অতীত, বর্তমান সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাসের মিলবন্ধনে
হারিয়ে গিয়েছিলাম। এই রাজবাড়ির আরও উল্লেখযোগ্য বিষয় হলো নিরাপত্তা ব্যবস্থা, সাজানো গোছানো পরিবেশ এবং বসার স্থান। মোট কথা নাটোর রাজবংশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হলো নাটোরের এই রাজবাড়ি, যা আজও রানী ভবানীর মতো রানীর কথা মনে করিয়ে দিয়ে এই সমগ্র নাটোরকে পর্যটকদের কাছে আকৃষ্ট করে রেখেছে। বর্তমানে রাজবাড়িটি বিভিন্ন পর্যায়ে সংস্কারের কাজ চলছে। ইতিহাস আর আভিজাত্যের অসাধারণ এই নাটোর রাজবাড়ি থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।